সেটাকে ইম্প্যাক্ট ফোর্স বলে। and this force depends on the time of contact during the collision। এই ফোর্সটা কতক্ষণের জন্য অ্যাক্ট করে? জাস্ট দ্য টাইম অফ কন্ট্যাক্ট। টাইম অফ কন্ট্যাক্ট কি বলতে পারবা? যতক্ষণ দুটো জিনিস মানে যতক্ষণ দুইটা জিনিস একটা একটা টাচ করে রাখছে, তাই না? যেরকম ধরো এই ওয়ালের সাথে এই বলটা যখন এদিকে গেছে গেছে, যে যখন এইদিকে বাড়িটা খাবে, বাড়ি খেয়ে কি আবার ফেরত আসবে না? হ্যাঁ। তো বাড়ি খায়, যায় বাড়ি খাওয়া আর ফেরত আসার মধ্যে ওর একটা কন্ট্যাক্ট ছিল না? হুম। এই কন্ট্যাক্টের যে টাইমটা, ডিউরেশনটা, এই ডিউরেশনের মধ্যে এই ওয়ালটা এই বলটাকে যতটুকু ফোর্স দিছে সেটাকে কি বলা হয়? ইম্প্যাক্ট ফোর্স। ক্লিয়ার হয়েছে? হুম। টাইমটা যত বেশি থাকবে, ঠিক আছে, এটা আমরা ওই জায়গাটা আসতেছি। এতটুকু আগে বুঝছো নাকি বলো? হ্যাঁ, বুঝছি। Okay, now the following example shows how impact force depends on the impact time. Okay, a car have crumple zones। crumple zone কি বলতে পারবা? ওই যে গাড়ির সামনের অংশটা। হ্যাঁ হ্যাঁ, সামনে যে এই জিনিসটা থাকে, এটা কেন দেয় জানো? এটা অনেক ইজিলি ডিফর্ম হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা কেন হয়? অ্যাক্সিডেন্টের থেকে যেন আমরা লেস ইম্প্যাক্ট পাই, এটার জন্য দেখতেছি আমরা। ক্রাম্পল জোন দ্যাট ডিফর্ম ডিউরিং কলিশনস। কলিশনের সময় কি হয়? ওটা ডিফর্ম হয়ে যায়। এই যে একটা গাড়ি যখন বাড়ি খায় তখন কি জায়গাটা অনেক ভচকায় যায় না? হ্যাঁ। বুঝতে পারছো? এই জায়গাটা যে ডিফর্ম হয়ে গেছে, এটা কেন হয়েছে? কেন হয়েছে? টু রিডিউস দ্য ইম্প্যাক্ট ফোর্স, তাই না? দাস রিডিউসিং চান্সেস অফ ইনজুরি। এখন ইম্প্যাক্ট ফোর্স বেসিক্যালি কিভাবে কমায়? এয়ারব্যাগস এন্ড সিট বেল্টস ওয়ার্ক ইউজিং দ্য সেম প্রিন্সিপাল। ওকে, তো ইম্প্যাক্ট ফোর্সটা বেসিক্যালি কমায় হচ্ছে, আমাদের কি ছিল ইকুয়েশনটা? এই যে ফোর্স ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইড বাই টাইম, না? হ্যাঁ। দেখি একটু। এফ ইকুয়ালস টু ডেল পি ডিভাইড বাই টি। প্রবলেম আছে? ডেল না। পি কেন লিখছি বুঝতে পারছো তো? হ্যাঁ, চেঞ্জ ইন মোমেন্টাম। হুম। তো এখন আমারে বলো, যদি কন্ট্যাক্ট টাইমটা, মনে করি ওয়ালের সাথে গাড়িটা যখন ভারী খাবে, এই কন্ট্যাক্ট টাইমটা যদি আমি বাড়াই দিই, ঠিক আছে, তাহলে এই ফোর্সটা কি হবে বলতে পারবা? কমে যাবে না? চিন্তা করো তো, দেখো তো, ওরা কি ইনভার্সলি প্রপোর্শনাল না? হ্যাঁ। তো টাইমটা যদি বাড়াই দিই, ফোর্সটা কমে গেল না? মানে ইম্প্যাক্ট ফোর্সটা কমে গেল না? হুম। মোমেন্টাম চেঞ্জটা কি কমছে? আহারে, একটু দাঁড়াও তো, একটা সেকেন্ড। আচ্ছা, সো এই টাইমটা যদি বাড়াই দিই তাহলে ফোর্সটা কমে যাবে না? আর চেঞ্জ ইন হুম। মোমেন্টামটা কি কনস্ট্যান্ট না? কেন চেঞ্জ ইন মোমেন্টামটা কনস্ট্যান্ট? বিকজ ইট ডাজন্ট ম্যাটার ও কতক্ষণ ধরে হচ্ছে এদিকে লাগে ছিল, বাট ওরে যাওয়ার সময় যে একটা মোমেন্টাম ছিল, এন্ড রিবাউন্ডের সময় কি মোমেন্টামটা সেম থাকবে, ঠিক আছে? কেন? কারণ ওর মোমেন্টাম তো বেসিক্যালি এইটাকে চেঞ্জ করাটাকেই বলে, তাই না? এটাই তো চেঞ্জ ইন মোমেন্টাম, যে ও যখন টু দা রাইট যেতেছিল, ওর মোশনটা মোমেন্টামটা চেঞ্জ করে টু দা লেফট করে দিবে। এটাই চেঞ্জ ইন মোমেন্টাম না? হ্যাঁ। সো ওর যখন টাইম অফ কন্ট্যাক্টটা বাড়াই দিছি, তখন কি ওর ফোর্সটা কমে যাচ্ছে না? হুম। জিনিসটাকে ভিজুয়ালাইজ করার জন্য এইভাবে চিন্তা করো। আম, ধরো কি আছে, হ্যাঁ, ধরো ওয়াল, ঠিক আছে? ওয়ালে যদি তুমি একটা ঘুষি দাও,
অবভিয়াসলি ওয়াল কি তোমার মোমেন্টামটা চেঞ্জ করে দিবে নাকি দিবে না? তোমার যে একটা মোমেন্টাম ছিল, তুমি যে ঘুষি দেওয়ার আগে যে মোশনটা ছিল, তুমি একটা ফোর্স দিয়ে যে আগাইছো, ওই ফোর্সটা কি ইম্প্যাক্টের কলিশনের পরে কি সেম থাকবে? না। চেঞ্জ হয়ে যাবে না? জিরো হয়ে যাবে না? হুম, চিন্তা করে দেখো হ্যাঁ, তো, জিরো হবে? জিরো হবে না, কিন্তু চেঞ্জ তো হবে না। জিরো তো হয়ে যেতে পারে, কারণ তুমি ঘুষিটা যখন দিছো তারপরে তো তুমি আর আগাইতে পারো নাই। তারপরে তো তুমি থাইমেই গেছো, নাকি ঘুষি দেওয়ার পরে আবার রিবাউন্ড খাইছো? তোমার হাত যদি ঘুষি দেওয়ার পর রিবাউন্ড খায় তাহলে হ্যাঁ, সেম হবে না। বাট যদি রিবাউন্ড না খায় তাহলে তো জিরো হয়ে গেছে না? হ্যাঁ। এখন এই জিরোটা যে হয়েছে কত, যত তাড়াতাড়ি হয়েছে, মানে টাইমটা অনেক কম লাগছে না? হ্যাঁ। হ্যাঁ, তুমি ঘুষি দিয়ে সাথে সাথে তো থামে গেছো। হুম। তাহলে কি টাইমটা কম লাগছে? টাইমটা কম লাগলে কি ফোর্সটা বেশি বেশি। বেশি লাগছে, তার মানে কি তুমি বেশি ব্যথা হয়েছো। এখন চিন্তা করো, ওয়ালে ঘুষি না দিয়ে তুমি যদি একটা পিলোতে ঘুষি দিতা, স্টিল পিলো তোমার হাতকে থামাই দিত, চেঞ্জিং মোমেন্টামটা সেম থাকতো। বাট পিলোর সাথে তোমার কি কন্ট্যাক্ট টাইমটা বেশি থাকতো না? কজ তুমি পিলোতে এইদিকে যখন লাগবে, তারপর তোমার পিলোটা একটু কম্প্রেস করে নিচে যাবে, এই যে কন্ট্যাক্ট টাইমটা অনেকটু বেড়ে গেল না? হ্যাঁ। সো কন্ট্যাক্ট টাইমটা যদি বাইরে যায়, তাহলে ফোর্সটা কি তোমার কম লাগছে না? এই জন্য তুমি পিলোতে ঘুষি দিলে ব্যথা পাও না। নট বিকজ ইটস সফট, বিকজ দ্য কন্ট্যাক্ট টাইম হ্যাজ ইনক্রিজড। কি বুঝতে পারছো? এই ফর্মুলা দিয়ে সবকিছু বোঝানো যায়। একটু চিন্তা করে দেখো তো। হুম, বুঝছি। 100%? হ্যাঁ। নাকি 90%? 100%। ওকে, আমরা একটা এক্সাম্পল, এই যে এয়ার ব্যাগ বা সিট বেল্টও একই কাজ করে, ঠিক আছে? এয়ার ব্যাগস কি, কারের মধ্যে যে থাকে, এয়ার ব্যাগ গুলা কেন থাকে যেন তুমি কারের এই যে সারফেসের সাথে বাড়ি খেয়ে তুমি হচ্ছে বেশি ব্যথা না পাও, তোমার জন্য কন্টাক্ট টাইমটা বাড়া দিতে পারে। দ্যাটস ওয়াই এয়ার ব্যাগস আর সিট বেল্টস ইউজ হয়। ওকে, এক্সাম্পল দেখো, in a cricket match when a fielder tries to catch the ball, the moment the ball comes into the contact with the fielder's hands, he moves his hands backwards. কেন ব্যাকওয়ার্ড নিয়ে নেয় বলতে পারবা? ক্যাচ করা দেখছো তো প্লেয়ারের বল, তাই না? দেখবা হ্যাঁ, যখন সবসময় ক্যাচ করার সময় হাতটা পিছনে নিয়ে নেয় যখনই হাত বলটা ধরতে পারে, এটা কেন করে? হুম? কারণ হচ্ছে ওটার কন্টাক্ট টাইমটা ভেলোসিটি। বাড়ানোর জন্য, ঠিক আছে? কারণ যদি তোমার হাতটা স্টিফ রেখে দাও এন্ড তোমার সাথে বলটা লাগে অনেক, কি কম কন্ট্যাক্ট থাকবে, টাইমটা অনেক কম কন্ট্যাক্ট হবে না, অনেক কম টাইমের মধ্যে চেঞ্জ ইন মোমেন্টাম হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে কি ব্যথাটা বেশি পাবা না? হুম। সো এদিকে রিলেটিভ মোশন কাজে আসে, দেখো। সো যখনই এই বলটা তোমার হাতের সাথে কন্ট্যাক্টে আসবে আর হালকা লাগছে, তখনই তুমি কি করছো, ওয়ালটাকে পিছনে নিয়ে গেছো উইথ ইয়োর বল, তোমার বলটাও তো যাচ্ছিল, তাহলে কি ওদের জন্য আম, কি বলে ভেলোসিটিটা, বল আর হাতের কন্ট্যাক্টে কি জিরো হয়ে গেছে না? হ্যাঁ। এন্ড লেগে যেহেতু আছে, তাহলে টাইম অফ কন্ট্যাক্টটা বেড়ে গেছে না? পারছে? হুম। হুম? হুম। সেই টাইম অফ কন্ট্যাক্টটা যদি বাড়ে, তাহলে ফোর্সটা কি কম লাগবে না? কম ব্যথা পাবা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। আবার শুধু বল হাতে ধরে রাখলেও চিন্তা করো না যে হচ্ছে আম, হ্যাঁ, ওইভাবে তুমি চিন্তা করতে পারো যে তুমি একটা বল হাতে ধরে রাখছো, ও যদি ওর মোমেন্টাম চেঞ্জ হতেছে না, বাট তুমি হাতে ধরে রাখছো, তার মানে কি তোমার টাইম অফ কন্ট্যাক্ট অনেক বেশি, তাই তোমার ফোর্সটা কি একবারে কম। মেক সেন্স? হুম। শিওর? হ্যাঁ। সেটা করছিলা? হ্যাঁ, করছি তো। এটা করো তো।
ফার্স্ট হচ্ছে 1.4 মিটার পার সেকেন্ড আর পরেরটা 0.9 মিটার পার সেকেন্ড। ফার্স্টের অ্যান্সার কত আসছে বললো? 1.4। 1.4। হুম। আচ্ছা হ্যাঁ, আর এক্সাম্পল 3 এর অ্যান্সার কত? 0.9। 0.9। হুম। 0.9 আসছে। তাহলে হচ্ছে the impact হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নাইস। তারপর হচ্ছে ল অফ মোশন, ঠিক আছে। লস অফ মোশনের কি ছিল? নিউটনের ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট ল স্টেটস দ্যাট আ বডি টেন্ডস টু রিমেইন ইন ইটস স্টেট অফ রেস্ট অফ ইউনিফর্ম মোশন। স্টেট অফ রেস্ট অর অফ ইউনিফর্ম মোশন, এটা মানে কি বলতো? হুম, মানে মুভ করতেছে না। অর বলছে তো, দুইটা দুইটা তো। একটা হচ্ছে রিমেইন ইন ইট স্টেট অফ রেস্ট, মানে কি ও যদি রেস্টে থাকে তাহলে ও রিমেইন করবে এই স্টেটে। আর ও যদি ইউনিফর্ম মোশনে থাকে তাহলে ও রিমেইন করবে কি এই মোশনের মধ্যেই থাকতে চাবে। এটাই তো ফার্স্ট ল বলে, তাই না? হ্যাঁ। ইন আ স্ট্রেট লাইন আনলেস সাম এক্সটার্নাল ফোর্স অর রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টস অন ইট। যদি কোনো রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট না করে তাহলে কি ও মুভমেন্টই থাকবে। যেরকম সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের গ্যালাক্সিস গুলা বা প্ল্যানেটস গুলা কি করতেছে কনস্ট্যান্টলি কন্টিনিউয়াসলি, কি দূরে যেতেছে না? এটা তো জানো নাকি? হ্যাঁ। বিগ ব্যাং এর জন্য। সো দূরে যেহেতু যাচ্ছে, তাইলে কি বলা যায় না যে ওরা যে নিউটনের ফার্স্ট ল ফলো করতেছে? কজ স্পেসে তো আর কোনো এক্সটার্নাল ফোর্স নাই। সো ওরা দূরে যাইতেছে, ওরা মুভমেন্টে আছে, তাই ওরা সব সময় কি মুভমেন্টে আছে। তাহলে যদি সবাই সবসময় মুভমেন্টে থাকে তাহলে বলো তো আমার কাছে, মানে এত বছর ধরে যে আর্থ আছে, আর্থের জন্য মুন কেন দূরে যেতেছে না? কারণ আর্থ যে ভেলোসিটি দিয়ে যাইতেছে একটা জায়গায়, মুনও কি সেম ভেলোসিটি যেতেছে। তাই তোমার কাছে কি লাগে? আর মুনকে রেস্টে লাগে তোমার জন্য, বুঝতে পারছো? হুম। এটাই রিলেটিভ ভেলোসিটি না, রিলেটিভ মোশন না? হ্যাঁ। এখন কি রিলেটিভ মোশন আরো বেশি ক্লিয়ার হয়েছে? বললে কি বুঝতে পারো? হ্যাঁ। শিওর? হুম। আচ্ছা, তারপর ইন সিম্পলার টার্মস নিউটন ফার্স্ট ল স্টেটস that a body at rest will remain at rest, and a body moving with a constant velocity will keep on moving with a constant velocity until an unbalanced or resultant force acts on it. Clear? হুম। Okay, তারপর নিউটনের সেকেন্ড ল কি স্টেট করে? Newton's second law states that the rate of change of momentum of a body is directly proportional to the applied force. এটা আমরা অলরেডি ডিরাইভ করে দেখাইছিলাম, মনে পড়ে? হ্যাঁ। আচ্ছা, the widely used equation F equals to ma has been derived from the second law. In simpler terms, the second law can be summarized by saying an object accelerates only when there is a resultant force acting on it. এই লাইন কি পড়াইছি না? হ্যাঁ। আর থার্ড ল কি? থার্ড ল তো সবচেয়ে ইজি, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, তাই না? হ্যাঁ। Newton's third law states that every action has an equal and opposite reaction. According to Newton's third law, forces always arise in pairs. সবসময় কি ফোর্স গুলা পেয়ার্স এ থাকে, ঠিক আছে? একটা সিঙ্গেল ফোর্স থাকে না কখনো। Before these forces are called Newton's third law pair forces. Clear? এখন Clear. পেয়ার ফোর্সেস এর কতগুলো ফিচার আছে, কি কি দেখো তো। নিউটনস দ্য ফোর্স আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড, মানে ইকুয়াল ইন ভ্যালু। The forces act in opposite directions. Okay.
দ্য ফোর্সেস হ্যাভ দ্য সেম লাইন অফ অ্যাক্টিং। লাইন অফ অ্যাক্টিং মানে অ্যাকশন মানে কি, মানে হচ্ছে সেম জায়গার মধ্যে যদি এই দিকে ফোর্স দাও তাহলে তোমার ফোর্সটা কি ব্যাক আসবে এই সেম লাইনের মধ্যেই, বা তুমি যদি নিচে দাও তাহলে আসবে কি এভাবেই আসবে। এটাকে কি বলে, সেম লাইন অফ অ্যাকশন। ওকে, দ্য ফোর্সেস অ্যাক্ট অন টু ডিফারেন্ট বডিজ, মাস্ট বি টু ডিফারেন্ট বডিজ এর মধ্যে অ্যাক্ট করতে হবে। সেম বডির মধ্যে যদি ফোর্স দাও তাহলে কি ওরা নিউটনস থার্ড ল ফলো করবে? করবে না, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট বডি থাকতে হবে। ঠিক আছে, কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। তারপর দ্য ফোর্সেস মাস্ট বি দ্য সেম টাইপ, সেম টাইপের ফোর্স হইতে হবে। যেমন এই যে বুকটা যে টেবিলের উপরে রাখছে, রিয়াকশন ফোর্সটা মনে আছে কি ছিল? কন্ট্যাক্ট ফোর্স, রিয়াকশন ফোর্স। হ্যাঁ, সো রিয়াকশন ফোর্সটাও কি কন্ট্যাক্ট ফোর্স, আবার ওই ওয়েটটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স না? হ্যাঁ, তাইলে ওরা দুইজন কি থার্ড থার্ড ল পেয়ার ফোর্সেস বলো তো? হ্যাঁ, না, আমি কি বলছি, থার্ড ল পেয়ার প্রসেস হওয়ার জন্য মাস্ট বি দ্য সেম টাইপ, তাই না? সেম টাইপের ফোর্স হইতে হবে। ওরা কি দুজন সেম ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স কি কোনো কন্ট্যাক্টের জন্য হয়? আচ্ছা, না, বাট এই ফ্রিকশন রিয়াকশন ফোর্স তো কন্ট্যাক্টের জন্য হচ্ছে, তাই না? এই টেবিলের সাথে কন্ট্যাক্ট দেখে তো রিয়াকশন ফোর্সটা আসতেছে। বাট গ্র্যাভিটেশনাল ফোর্স কি কোনো কন্ট্যাক্টের জন্য হয়েছে? না, তাহলে কি এটা একটা কি থার্ড ল অবে করে? না, না, করে না। এই যে দেখো, there is a common misconception that weight and normal reaction forces are the third law pair forces. However, this would be wrong. Clear? clear. Even though weight and reaction are equal in magnitude, opposite in direction, and have the same line of action, the two forces are acting on the same body and are of different types. দুইটা ফোর্স কি বুকের উপরে অ্যাক্ট করতেছে না? হ্যাঁ, তাহলে এটা কি আমার এই ক্রাইটেরিয়াটাকে ফলো করে? না, তাহলে এই দুইটা ক্রাইটেরিয়া যদি ফলো না করে তাহলে কি এটা থার্ড লবে করতেছে? না, না। এবার ক্লিয়ার হয়েছে, থার্ড লবে করার জন্য এই পাঁচটার পাঁচটাই হইতে হবে। তিনটা হইলে দুইটা না হইলেও হবে না, চারটা হয়ে একটা না হইলেও হবে না। ওকে, হুম। এর করো এবার কোশ্চেন পেপারের কোশ্চেন।
So the first A number হচ্ছে momentum equals to mass into velocity, তারপর পরেরটা হচ্ছে 2.99 kg meter per second, 2.99 কে আমরা কি রাউন্ড আপ করে কিছু লিখতে পারি না? 3 kg meter per second. 3.0, ঠিক আছে? সবসময় টু সিগনিফিকেন্ট ফিগারে দিবা। ওকে, আর বি নাম্বার ওটা হচ্ছে নিউটনস ল ফলো করার জন্য, যে নিউটনস থার্ড ল ফলো করার জন্য হইতেছে ওটা পিছনে গেছে, মোমেন্টাম কনজার্ভ করছে না এটা বেসিক্যালি। মোমেন্টাম কনজার্ভ করছে, হ্যাঁ, যাতে রেজাল্টেন্ট জিরো আসে। রেজাল্টেন্ট মোমেন্টাম কত আসছে? ক্যালকুলেট দ্য ইনিশিয়াল মোমেন্টাম আসছে কত বললা? 3.0 kg meter per second. 3.0 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ডটা বি 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 এর ইয়াটা কি ফার্স্ট আমি বলি। এটা কি ফার্স্টে নিউটনের থার্ড ল, রাইট? অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স যেটা, তাই না? টু থ্রো দ্য বল ফরওয়ার্ড দ্য স্কেটার exerts a forward force on the ball, right? তো লিখে রাখো, টু থ্রো দ্য বল ফরওয়ার্ড দ্য স্কেটার exerts a forward force on the ball। এটা কি বুঝতে পারছো? তারপর the ball exerts an equal and opposite backward force on the skater, right? হুম, এই জন্য কি মোমেন্টামটা কনজার্ভ হচ্ছে। সো দ্য টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম স্কেটার প্লাস বলেরটা কি ফার্স্টে জিরো। তারপরেও যখন বলটাকে থ্রো করলো, এই মানুষটা যখন পিছনে গেল, তাহলেও কি ওদের মোমেন্টামটা কি হবে? টোটাল মোমেন্টামটা জিরোই হইতে হবে না? হ্যাঁ, সো লেখো, ফার্স্টের পয়েন্টে লেখো যে টু থ্রো দ্য বল দ্য স্কেটার এক্সার্টস আ ফরওয়ার্ড ফোর্স অন দ্য বল and the ball exerts an equal and opposite backward force on the skater। লিখছো? হ্যাঁ, তারপরে পয়েন্ট লেখো, the total initial momentum of the system is zero। Total initial momentum of the system is zero। জিরো। So to keep the total momentum at zero, the skater must acquire a backward momentum। To keep the total momentum at zero, the skater must acquire a backward momentum that exactly cancels out the ball's forward momentum। To keep the total momentum at zero, the skater must acquire a backward momentum that exactly cancels out the ball's forward momentum। হ্যাঁ, লিখছি। লিখছো? বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এইবার যে লাস্ট সেটটা করো। এটা কি যে ইম্প্যাক্ট টাইম বাড়ায় এর জন্য? হুম হুম।
আমি একটু লিখে দিই, তুমি দেখো মিলছে নাকি। So soft pads increase the time taken for the skater's knees to come to a stop during the fall, right? টাইমটা কি বাড়ায় দেয়। কি তারপরে আমরা কি লিখতে পারি, সিন্স ফোর্স ইকুয়ালস টু del p by t, the increasing the time impact reduces the rate of change of momentum. Increasing the time impacts the rate of change of momentum. এই যে এই লাইনটা যে লিখছি, increasing the time is increasing the time impacts the rate of change of momentum, ঠিক আছে। সো আমি যদি এই টাইমটা বাড়াই দেই, তাহলে কি পুরাটা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম না এটা কি করবে, কমে যাবে না? হ্যাঁ। তো এইটাও যদি কমে যায়, এটা এটার সাথে যদি ইকুয়াল, তার মানে কি ফোর্সও কমে গেছে। ক্লিয়ার? হ্যাঁ। তাইলে দিস রেজাল্টস ইন কি, স্মলার ইম্প্যাক্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য knees of the skater, right? বা knees লিখে দিস। কি করবে তাহলে এটা, রিডিউসিং রিস্ক অফ ইনজুরি। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তোমার যদি আমি বলি যে তাহলে স্কেটারের রিকয়েল ভেলোসিটিটা বের করতে, অ্যাজিউম করে নাও যে স্কেটারের ম্যাস হচ্ছে 60 কেজি, পারবা বের করতে? হুম? উম, না, একটু দেখা দিন। কি বলছি বলো তো, আগে যে বলে দিলে পারবা না। বলছি যে স্কেটারের রিকয়েল ভেলোসিটিটা বের করতে, এটা কি বের করতে পারবা না? আচ্ছা, মোমেন্টাম বিফোর। হ্যাঁ, ওর ম্যাচ ধরে নাও 60, আগে কেন বললে পারবা না দেখাই দিতে? হুম? আমি শুনছিলাম অন্য কিছু, আমি নিচে বাড়ি করতে পারছি। বের করতে হবে কি রিকয়েল ভেলোসিটিটা, মানে এইদিকে কত রুক স্পিডে যাচ্ছে।
কিছু বলছো? না, করতেছি। -0.05 কত আসছে? -0.05। জি। ক্লিয়ার কিভাবে এগুলো করতে হয়? হ্যাঁ। প্রবলেম আছে কোনো? না। তাহলে কিন্তু আমাদের মোমেন্টাম শেষ। এখন তোমার নেক্সট ক্লাস কবে? থার্সডে? হ্যাঁ। নেক্সট ক্লাস যদি থার্সডে হয় তাইলে হচ্ছে, দাঁড়াও, তোমার কাছে বুকটা আছে না? হ্যাঁ। বুকের মোমেন্টাম চ্যাপ্টারটা যাও তো। আচ্ছা, আমি খুলে বলতেছি। হুম খুলে বলতেছি। হুম হ্যাঁ। কিছু, হ্যাঁ। তারপর ওটা চ্যাপ্টার রিভিউতে যাও। চ্যাপ্টার রিভিউ যে কোশ্চেনে? হ্যাঁ, চ্যাপ্টার কোশ্চেন আর কি, হ্যাঁ। মোমেন্টামের। হুম, এই আস- 4টা ম্যাথ হচ্ছে তোমার এইচডব্লিউ। আচ্ছা। করে করে রাখবা, ঠিক আছে? ওকে। ওকে। আল্লাহ হাফেজ তাহলে। আমি হচ্ছে আল্লাহ। আবার আপলোড করে দিতেছি ভিডিও দুইটাই। আচ্ছা। আল্লাহ হাফেজ। কি বুঝি নাই?